আসসালামু আলাইকুম। আজকের ওয়ার্ল্ড নিউজ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে দখলদার ইসরায়েল, হিজবুল্লাহ হুতি বাহিনী, ইরান, যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, চেপে ধরেছে হিজবুল্লাহ, সেনা সংকটে এবার ইসরায়েল। চোখে মুখে শস্যে ফুল দেখছে দখলদার ইহুদিবাদী সেনারা। জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব মার্কিন মিসাইল দিয়ে রাশিয়ায় হামলায় ইউক্রেনের উত্তেজনা তুঙ্গে। এরপর জানিয়ে দিব ইরান ও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের। আরো জানিয়ে দিব পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিধি বাড়ালেন পুতিন। যে কোনো মুহূর্তেই পরমাণু যুদ্ধ শুরু হতে পারে এবং এই যুদ্ধে ইউক্রেনকে ধূলিসাৎ করে দিতে পারে পুতিন, কারণ ইতিমধ্যেই নতুন নীতিতে ইউক্রেনে পরমাণু হামলার নথি ফাঁস করেছে রাশিয়া। এবং জানিয়ে দিব যুদ্ধের হাজারতম দিনে কখনো আত্মসমর্পণ না করার ঘোষণা ইউক্রেনের। সর্বশেষ জানিয়ে দেব চূড়ান্ত ডাক ইমরান খানের। ইসলামাবাদে আগামী 2 মাস জারি থাকবে 144 ধারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। আরেকটি বিশেষ অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের ওয়ার্ল্ড নিউজে। পাশারদান যাচ্ছে উল্টে, কাজেই আসছে না মিত্র দেশের অস্ত্র। দেশের ভেতরে বাইরে সেনা ঘাঁটিতে হামলায় প্রাণ যাচ্ছে সেনাদের। এভাবেই যুদ্ধক্ষেত্রে ধীরে ধীরে দুর্বল হচ্ছে 1 বছর ধরে আগ্রাসন ইসরায়েলি সেনারা। এখন তো এমন পরিস্থিতি হয়েছে যে সেনা সংকটে হিজবুল্লাহকে চাপে রাখতে পারছে না ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। উল্টো ইরান সমর্থিত যোদ্ধাদের কাছে প্রাণ আর সমরাস্ত্র হারাচ্ছে ইসরায়েল। ইসরায়েল গণমাধ্যম মার্ভে প্রকাশিত খবরে বলা হয়, ইসরায়েলের সেনা সদস্য কমে চাপে পড়ে গেছে আইডিএফ। মজুদ সেনা সদস্য দিয়েও পূরণ সম্ভব নয় যুদ্ধক্ষেত্রের এই ঘাটতি। ধীরে ধীরে দুর্বল হচ্ছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী। মান সম্মান নিয়ে এই যুদ্ধ শেষ করতেই এখন বেগ পেতে হচ্ছে আইডিএফকে। ম্যারিভের প্রতিবেদন অনুযায়ী গেলানি ব্রিগেডের রিজার্ভ সেনাবাহিনীর সঙ্গে কথা বলে জানা গেছে তারা অর্থনৈতিক আর পারিবারিকভাবে চরম কষ্টে আছেন। এত মাস ধরে যুদ্ধ করছে তারা, কেউ কেউ তো 250 দিন ধরে যুদ্ধক্ষেত্রে। সেনারা এ সময়ে হতাশা প্রকাশ করে বলেন, ইসরায়েলের নেতারা অবশ্যই তাদের সম্মান করে না। এখানে ব্যবসার অবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে। সেনারা পেশাগত আর ব্যক্তিগত ঝামেলায় বিপর্যস্ত। দিন শেষে দেখা যায় সেনাদের এই আত্মত্যাগের কোনো মূল্য নেই দেশের সরকারের কাছে। প্রতিবেদনে সাক্ষাৎকার নেওয়া সেনারা জানান তাদের মধ্যে মাত্র 3% রিজার্ভ সেনা, অর্ধেক রণক্ষেত্রের সেনা। তার মানে মোট জনগোষ্ঠীর 1% দেশের জন্য যুদ্ধ করে। প্রতিবেদনে জোর দিয়ে সেনারা বলেন, লেবাননে হামলা শুরুর আগে সেনাবাহিনীকে 4 ভাগে বিভক্ত করা হয় রিজার্ভ ইউনিট সহ। লেবানন থেকে চাপ আসায় অপারেশন চালু করতে পুনরায় রিজার্ভ থেকে মাঠে মোতায়েন করা হয় সেনা। ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম বলছে, সেনা সদস্যদের সম্মুখ সারিতে নিয়ে আসতে রিজার্ভ সার্ভিসের সময়সীমা কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। 2024 সালে এই সময়সীমা 20 সপ্তাহ থাকলেও 2025 সালে গিয়ে তা হতে পারে 9 সপ্তাহ। রিজার্ভ থাকার সেনাদের উপর চাপ কমাতেই সার্ভিসকে চলমান রাখতে চায় ইসরায়েল, যে কারণে রিজার্ভ সেনা সংখ্যা 15 থেকে 25% পর্যন্ত কমে গেছে। সাম্প্রতিক গাজায় হামলার তীব্রতা বাড়ানোর পাশাপাশি লেবাননেও সমানে হামলা করায় সেনাবাহিনীর সংকটের বিষয়টি উঠে এসেছে গণমাধ্যমে। মূলত অতিরিক্ত রিজার্ভ সেনা যুদ্ধক্ষেত্রে ব্যবহারের কারণে এই সংকটের সৃষ্টি হয়েছে, যা অব্যাহত থাকবে 2000। প্রাণ হারিয়েছে। এসব কারণেই রিজার্ভ সদস্যদের দীর্ঘমেয়াদী দায়িত্ব পালনের সময়সীমা বাড়ানো হয়েছে। অনেক সদস্য তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছেন না এবং কিছু ক্ষেত্রে মাসের পর মাস পর্যন্ত দায়িত্ব পালন করতে হচ্ছে।
মার্কিন মিসাইল দিয়ে রাশিয়ায় হামলায় ইউক্রেনের উত্তেজনা তুঙ্গে। উত্তেজনা বাড়িয়ে যুক্তরাষ্ট্রে দেওয়া দূরপাল্লার মিসাইল দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার এই হামলা হয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন স্থানীয় সময় মঙ্গলবার ভোরে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহার করে রাশিয়ায় ব্রায়ানুস্ক এলাকায় হামলা চালিয়েছে। 5টি মিসাইল ভূপাতিত করা হয়েছে এবং একটি ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে ওই এলাকায় একটি সামরিক স্থাপনায় আগুন ধরেছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। মার্কিন মিসাইল দিয়ে হামলা চালানোর বিষয়টি ইউক্রেনের গণমাধ্যমেও উঠে এসেছে, তবে রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে ইউক্রেন সরকারের বক্তব্য পাওয়া যায়নি। বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, স্থানীয় সময় মঙ্গলবার ভোর 3:25 এই হামলা চালানো হয়েছে। একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার পর আগুন ধরে যায়। দ্রুত ওই আগুন নেভানো হয়। এই ঘটনায় কেউ হতাহত হননি। এর আগে ইউক্রেনের সামরিক বাহিনী নিশ্চিত করে যে তারা রাশিয়ার ব্রায়ানুস্ক এলাকায় একটি গোলাবারুদের গুদামে হামলা চালিয়েছে। তবে এই হামলায় এটি এসিএমএস ব্যবহার করা হয়েছে কিনা সেটি তারা নিশ্চিত করেনি। ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, সীমান্ত থেকে 100 কিলোমিটারের মতো দূরে কারাচেভ শহরের কাছে একটি ডিপোতে ওই হামলা হয়েছে। হামলার পর 12টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সূত্র সিএনএন, বিবিসি। ইরান ও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের। ইরান ও রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ইউক্রেনের রাশিয়ার চলমান যুদ্ধ সংক্রান্ত ইস্যুতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এর উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের একটি এয়ারলাইন্স ও একটি শিপিং গ্রুপ এবং রুশ জাহাজ পোর্ট ওলিয়া 3 এর ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইউক্রেনের সঙ্গে 2.5 বছরেরও বেশি সময় ধরে লড়াই চলছে রাশিয়ার, আর সেই লড়াইয়ে ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের একাধিক দেশ। এছাড়া পশ্চিমারা 2022 সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা করে আসছে। অবশ্য শুধু রাশিয়াই নয়, বরং মস্কোকে সহায়তার অভিযোগে আরো বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার ওপরও তারা নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে। এরই মধ্যে অন্যতম হচ্ছে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ইরান। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইন্স এবং ইসলামিক রিপাবলিক অব ইরান শিপিং লাইন্সকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহে ভূমিকা রাখায় তাদের সম্পদ জব্দ করা হবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানিয়েছেন, বৈশ্বিক নিরাপত্তাকে দুর্বল করার ক্ষেত্রে এই রাশিয়ার চেষ্টা বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য। আমরা ইউক্রেনের রাশিয়ার অবৈধ যুদ্ধে সমর্থন বন্ধ করতে ইরানের প্রতি আমাদের আহ্বান পূর্ণ ব্যক্ত করছি। বিবৃতিতে আরো বলা হয়েছে, রাশিয়ায় সামরিক সরঞ্জাম পরিবহনে ভূমিকা রাখার জন্য রুশ কার্গো শিপ পোর্ট ওলিয়া 3 এর উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রসঙ্গত 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী। এরপর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিতে প্রায় 12,000 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। 2.5 বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের দনেৎস্ক, লুহানুস্ক, খেরসন ও জাপোরিজিয়া 4টি প্রদেশের আংশিক দখল নিয়েছে রুশ বাহিনী। এই 4 প্রদেশের রাশিয়ার দখলে যাওয়া অংশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের 1/5। এছাড়া গত শুক্রবার রাশিয়ান বাহিনী পূর্বাঞ্চলের রণাঙ্গনেও অগ্রগতি অর্জন করেছে। পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিধি বাড়ালেন পুতিন। পারমাণবিক অস্ত্র ব্যবহার বিধির পরিধি বাড়ালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার তিনি এ সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন। ইউক্রেনে হামলার 1000তম দিনে পুতিন এই ডিক্রিতে স্বাক্ষর করেন। তিনি এমন সময় এই পদক্ষেপ নিলেন যখন মার্কিন যুক্তরাষ্ট্র কিয়েভকে রাশিয়ার অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিল। নতুন পারমাণবিক বিধিতে বলা হয়েছে, পারমাণবিক শক্তি রয়েছে এমন রাষ্ট্রের সমর্থনে এমন কোন রাষ্ট্র যার পারমাণবিক সক্ষমতা নেই, সেটি রাশিয়ার উপর হামলা চালালে তার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কথা বিবেচনা করা হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, একটি পারমাণবিক রাষ্ট্রের অংশগ্রহণের সাথে একটি অপারমাণবিক রাষ্ট্রের আগ্রাসনকে যৌথ আক্রমণ হিসেবে বিবেচনা করা হয়। বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে আমাদের নীতিগুলো পরিবর্তনের প্রয়োজন ছিল। তিনি জানান, রাশিয়া সবসময় পারমাণবিক অস্ত্রকে প্রতিরোধের উপায় হিসেবে দেখছে। রাশিয়া যদি প্রতিক্রিয়া জানাতে বাধ্য মনে করে তবেই সেগুলো মোতায়েন করা হবে। সূত্র রয়টার্স, বিবিসি, সিএনএন, দ্য গার্ডিয়ান, স্কাই নিউজ, ফক্স নিউজ।
যুদ্ধের 1000তম দিনে কখনো আত্মসমর্পণ না করার ঘোষণা ইউক্রেনের। রাশিয়ার সঙ্গে যুদ্ধের 1000তম দিন উপলক্ষে নিজেদের প্রতিরোধ ও অটল অবস্থানের কথা পূর্ণ ব্যক্ত করেছে ইউক্রেন। মঙ্গলবার ইউক্রেনীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউক্রেন কখনো দখলদারদের কাছে মাথা নত করবে না। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য রুশ সেনাদের অবশ্যই শাস্তি পেতে হবে। এই বিশেষ দিন উপলক্ষে ইউরোপীয় পার্লামেন্টে একটি ভার্চুয়াল ভাষণ দেওয়ার কথা জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে দেশটির সুমি অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় নতুন করে প্রাণহানির ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে সুমি অঞ্চলের হোকিভ শহরে রুশ ড্রোন হামলায় অন্তত 8 জন নিহত হন। পুলিশ জানিয়েছে একটি আবাসিক ভবনে এই হামলায় আরো 12 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 2 শিশুও রয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ক্ষতিগ্রস্ত ভবনটি স্থানীয় একটি স্কুলের ছাত্রাবাস ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, রাশিয়া আমাদের সীমান্ত অঞ্চলে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। এই হামলা আবারও প্রমাণ করে যে পুতিন যুদ্ধ চালিয়ে যেতে চান এবং শান্তি আলোচনায় তার কোনো আগ্রহ নেই। 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করে রাশিয়া। এরপর থেকেই দুপক্ষের মধ্যে প্রাণঘাতী লড়াই চলছে। ইউক্রেনের সামরিক প্রধান এক বিবৃতিতে বলেছেন, আমরা অস্তিত্বের জন্য লড়াই করছি। প্রতিটি অন্ধকার রাতের শেষেই নতুন ভোর আসে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন, যা রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর পরপরই ক্রেমলিন নতুন পারমাণবিক নীতিমালা অনুমোদন করেছে। এতে বলা হয়েছে, কোনো অপারমাণবিক রাষ্ট্র যদি রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ চালায় এবং তাতে কোনো পারমাণবিক শক্তিধর দেশের সমর্থন পায়, তবে সেটি যৌথ আক্রমণ হিসেবে বিবেচিত হবে। এমন পরিস্থিতিতে ওই দেশটিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে হামলা চালাতে পারবে রাশিয়া। চূড়ান্ত ডাক ইমরান খানের, ইসলামাবাদে আগামী 2 মাস জারি থাকবে 144 ধারা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী 2 মাসের জন্য 144 ধারা জারি করেছে দেশটির সরকার। আগামী 24শে নভেম্বর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পুরো পাকিস্তান জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এই আন্দোলনকে চূড়ান্ত ডাক হিসেবে অবহিত করেছেন। সোমবার পাকিস্তান ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ডন এর এক প্রতিবেদনে এ তথ্য জানায়। পিটিআই